ফলে আমাদের মতো নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এরকম দেশগুলোর বিরুদ্ধে আসলে এই আগ্রাসন আমি বলবো পরোক্ষ। ইরানের মানুষ লড়াই করে হয়তো মরছে, আমাদের দেশে আমরা লড়াই করার আগেই হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছি। তো যুদ্ধ এখন যে অবস্থায়, ইরান একটা অসম যুদ্ধের শিকার। এটাকে আসলে যুদ্ধ বলা যায় না, এটা পুরোপুরি একটা আগ্রাসন এবং অসম একটা শক্তির বিরুদ্ধে ইরানের মানুষ লড়ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক শক্তির কাছে ইরানের শক্তি তো মোটেই তুলনীয় নয়। ফলে ইরানের মানুষ এখন নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় যতটুকু পারছে লড়ছে, কিন্তু সামগ্রিকভাবে নৌযুদ্ধ শুরু হয়ে গেছে এবং ইরানের আকাশসীমা ক্রমে যুক্তরাষ্ট্র পুরো নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। মনে হচ্ছে ইরানকে এক ধাপ অন্তত ওরা কোণঠাসা করতে পারছে, কিন্তু ইরান তো সিরিয়া নয়, লিবিয়া নয় বা ইরাক নয়। ফলে ইরান শেষ পর্যন্ত হয়তো লড়বে এবং যুদ্ধটা আরো দীর্ঘমেয়াদী হবে। ইরান চরম কোণঠাসা হলে মানুষ যা করে বা কোনো দেশ যা করে, সে একটা পাল্টা আক্রমণ চালাবে, কিন্তু তার পাল্টা আক্রমণের এবার যে ধরন, সেটা হলো ইতিমধ্যে প্রায় 10টি দেশ তার বোমার আওতায় এসেছে। তো এরকম যখন বোমা বর্ষণ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হবে, তখন আমাদের মতো দেশগুলো অর্থনৈতিক সংকট আরো বাড়বে আর কি, এটা বলা যায়। এবং ইউক্রেন যুদ্ধের সময় আমরা বুঝতে পারিনি যে প্রতিক্রিয়া কত দীর্ঘমেয়াদী, কত গভীর হবে। আমার মনে হয় মধ্যপ্রাচ্য যুদ্ধ আমাদের মতো দেশের মানুষের জন্য কতটা বিপদ বয়ে আনছে, সেটা আমরা এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারছি না। আমি বলবো রাজনৈতিক স্তরে, কারিগরি স্তরে এবং সামাজিক স্তরে আমাদের দেশে অনেকগুলো পদক্ষেপ নেওয়া জরুরি এখনই। জি, ধন্যবাদ আপনাকে। এবার মোশাররফ হোসেনের কাছে যেতে চাই। আমরা যে যুদ্ধের প্রভাব, সেই প্রভাব নিয়ে কথা বলছি। আজ আমরা দেখলাম সরকার একটি কমিটি গঠন করেছে এবং সেই কমিটি তারা 11 দফা একটি নির্দেশনাও দিয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং এই সংক্রান্ত যে নির্দেশনাগুলো। কি করছে আসলে সরকার এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য? মানে এটা শুরুটা হয়েছে মাত্র। যদি আমরা তেলের মজুদের কথাও বলি, 30-40 দিনের মতো, অর্থাৎ সামনের সময়টা, আবার বিকল্প পথও খোঁজা হচ্ছে। সেই জায়গাগুলোতে সরকারের আসলে প্রস্তুতিটা কি? আসলে আপনি দেখেন যে বিএনপি সরকারটা যে সরকার গঠন করেছে এখন 1 মাস কিন্তু হয়নি। এর মধ্যে একটা বিশ্বের চাপিয়ে দেওয়া একটা যুদ্ধের সম্মুখীন হয়েছে বিএনপি। যদিও যুদ্ধটা যে কথা আলতাফ ভাই চমৎকারভাবে বলেছে, ইরান বাকি, কিন্তু এইটা কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্ব দেশগুলোর উপর কিন্তু সরাসরি ইম্প্যাক্ট পড়ছে। কারণ আপনি জানেন জ্বালানির ব্যাপারে আমরা কিন্তু অনেকটা মিডল ইস্টের উপর নির্ভরশীল। বিশেষ করে আমাদের তৈল এবং এলএনজি যেটা আমরা আমদানি করি, সেটা কাতার এবং দুবাই থেকে আমরা বেশি আমদানি করে থাকি। এখন কিন্তু আমাদের যোগাযোগ নেটওয়ার্কটা অনেকটা বন্ধ হয়ে গেছে। এখন দুইটা সংকট, একদিকে জ্বালানি সংকট যেমন আমরা মোকাবেলা করছি, পাশাপাশি আমাদের অর্থনীতিটাকে টিকিয়ে রেখেছে কিন্তু রেমিটেন্স। আমাদের রেমিটেন্স প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জিনিসটা হবে আপনার, এই তৈলের সংকট হয়তো শুধু আমাদের না, অনেক দেশেরই এইটা হবে, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় বিপদটা অপেক্ষা করছে, সেটা হলো যদি আমাদের রেমিটেন্স যোদ্ধারা ফেরত চলে আসে, তারা যদি কর্মহীন হয়ে যায়, সেটা আমাদের অর্থনীতির উপর কিন্তু একটা চরম প্রভাব পড়বে। আপনি দেখবেন যে বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে অর্থনীতিটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, সেখান থেকে কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্সের কারণে এটা কিন্তু এখন $37 বিলিয়ন আমরা নিয়ে এসেছি। কিন্তু তারপর এখানে বিতর্ক আছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের আমাদের কিন্তু আমরা কোনো ইম্পোর্ট করি নাই তেমন। যদি ইম্পোর্টের পারমিশনটা সরকার আবার ওপেন করে, সেক্ষেত্রে আপনার টোটাল রিজার্ভ কিন্তু নেমে যেতে পারে, একটা কিন্তু আশঙ্কা আছে। এরপর যদি এই আমাদের রেমিটেন্স আসাটা বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু একটা মারাত্মক ইম্প্যাক্ট পড়বে। ইতিমধ্যে আপনি দেখেছেন তৈলের দাম প্রায় বিশ্বের বাজারে 10% বেড়ে গেছে। আর তারপর সরবরাহ যে জায়গাটা, যে হরমুজ প্রণালী, সেটা আবার ইরান বন্ধ করে দিয়েছে। সুতরাং একটা চরম একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কিন্তু পড়ে যাচ্ছে। অন্যদিকে আরেকটা ইন্টারনাল যে আমরা এটা ম্যানেজমেন্ট করব, সেই অবস্থাটাও কিন্তু নাই, কারণ সরকারটা মাত্র আমি বলেছি 1 মাসের মতো সময় হয়েছে। আমাদের ইন্টারনাল যে রিসোর্সগুলি আছে, অর্থাৎ আমাদের গ্যাস কূপগুলিকে আবার এটাকে রেনোভেশন করা অথবা নূতন কূপ অনুসন্ধান করা অথবা আমাদের উৎপাদন বাড়ানো, আমি এটা জানি না যে কতটুকু আমাদের সক্ষমতা আছে যে এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমরা কতটুকু প্রোডাকশন বাড়াতে পারবো। এখন এটা তাইলে কি হবে? তাহলে আমাদের কিন্তু একটা রেশনিং সিস্টেম করতে হবে। আপনি দেখবেন ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ হয়, তাহলে ইউরোপের মতো ধনী রাষ্ট্রগুলোও কিন্তু রেশনিং সিস্টেমে চলে গিয়েছিল, যে দিনের বা রাতের একটা নির্দিষ্ট সময় লোডশেডিং করে কিন্তু তারা মেকআপ করেছে। ইতিমধ্যে দেখবেন যে আমি মনে করি ইতিমধ্যে খুব একটা ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনি ওনার অফিসের যে লাইটিং সিস্টেমটা অনেকটা নিয়ন্ত্রণে আনতে বলেছে এবং জনগণকে আহ্বান জানিয়েছে যে জনগণও যাতে এই পদ্ধতি অবলম্বন করে। তা সুতরাং আমরা জানি, দেখবেন গত আওয়ামী লীগের সরকারের আমলে আমরা দেখেছিলাম যে আমাদের প্রায় 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা আছে, কিন্তু সেখানে আমাদের গ্যাস দরকার, সেখানে আমাদের কয়লা দরকার, সেখানে আমাদের ফুয়েল তোল দরকার। কিন্তু তোল যদি না হয়, তাহলে ইন্টারনাল ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কতটুকু পারবো, এটা একটা বিবেচ্য বিষয়। সেক্ষেত্রে কয়লা আমাদের কতটুকু মজুদ আছে, এটা একটা দেখার বিষয়, কারণ কয়লাতে জ্বালানির সবচেয়ে প্রোডাকশন কস্ট কম।
পার ইউনিট 4 টাকা থেকে 6 টাকা। কিন্তু আমরা তৈলে যদি আমরা করতে যাই সেইটার প্রায় 16 টাকা থেকে আপনার 27 টাকা পর্যন্ত আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। তা আমার মনে হয় আমার একটা এখানে কাজ হবে যে সরকার যদি এটাকে ইন্টারনাল ম্যানেজমেন্টটা করে, আমাদের কতটুকু আমরা গ্যাস বেশি উৎপাদন করে আমরা জ্বালানির দিকে আমরা নিয়ে যেতে পারি, অথবা কয়লাটাকে যদি আমরা আরো বেশি করতে পারি, অথবা কতটুকু কয়লা আমাদের মজুদ আছে, এইগুলি বিষয় যদি বিবেচনা করি আমার মনে হয় এই ক্রাইসিসটা আমরা অনেকটা মোকাবেলা করতে পারব। আচ্ছা, জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন যে আতঙ্কিত হওয়ার কারণ নেই, পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। এরই মধ্যে আপনি শুনছিলেন যে 5টি সার কারখানা বন্ধ হয়েছে গ্যাস সংকটের কারণে। এছাড়াও আপনি নিজেও যেই ক্রাইসিসগুলোর কথা বলছিলেন, এর মধ্যে তাহলে নিয়ন্ত্রণটা কোথায়? না, নিয়ন্ত্রণ তো সরকার করতে হবে, আপনার করা ছাড়া তো উপায় নাই, কারণ জনগণকে তো একটা স্বস্তির সংবাদ দিতে হবে। এটা এখনো একটা আমি মনে করি একটা পথ আছে যে কয়লা ভিত্তিক আমাদের যেটা দিনাজপুরে যে কয়লা, ওখান থেকে যদি দ্রুত আমরা কয়লা উৎপাদন করতে পারি, অথবা যদি আমরা আমাদের যে গ্যাস ফিল্ডগুলি আছে এগুলোকে রেনোভেশন করে যদি আপাতত যদি আমরা কিছু অতিরিক্ত গ্যাস উৎপাদন করে বিভিন্ন শিল্প কারখানা যদি আমরা সরবরাহ করতে পারি, হয়তো ক্রাইসিসটাকে মোকাবেলা করা যাবে। না, কিন্তু এটা তো নেক্সট 1 to 2 মান্থসের মধ্যে পসিবল না। না, এটা অনেক সময় আমরা শুনি আমাদের জ্বালানি বিশেষজ্ঞরা বলে যে একটু রেনোভেশন করলে আমরা এত মেগাওয়াট আমরা আরো বেশি উৎপাদন করতে পারবো। ক্রাইসিসের সময় তো আপনি কিছু স্টেপ নিতেই হবে, এছাড়া তো উপায় নেই। আচ্ছা, কিন্তু এই যে নিয়ন্ত্রণে থাকার যে মেসেজটা আপনি বলছেন যে জনগণকে আশ্বস্ত করার জন্য সরকার দিচ্ছে, কিন্তু জনগণ তো আশ্বস্ত হচ্ছে না, লাইন পড়ে যাচ্ছে পেট্রোল পাম্পে। আমি একটা জায়গায় আমি আশ্বস্ত, ধরেন আমরা আওয়ামী লীগের আমলে শুনেছি যে বাংলাদেশে প্রায় 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের আছে, কিন্তু আমাদের দরকার কত? 14 থেকে 15,000 মেগাওয়াট হলে আমাদের 1 সেকেন্ডের জন্য আমাদের লোডশেডিং হবে না। অর্থাৎ ওই সময় কুইক রেন্টালের নামে একটা দুর্নীতির একটা ফ্যাক্টরি তারা খুলেছিল। তা আমার মনে হয় যদি 14,000 মেগাওয়াট লাগে, আমরা যদি একটু রেশনিং সিস্টেম করি, তাহলে আমার মনে হয় অনেকটা কমিয়ে নিয়ে আসা সম্ভব, ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। মার্দিয়া মমতাজের কাছে যেতে চাই। এই নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণ চেষ্টা আপনি কি কনভিন্সড কিনা, অথবা আপনার কোনো সাজেশন, পরিস্থিতিটা কিভাবে মূল্যায়ন করবেন? না, এখন এটা একটা শুধু ন্যাশনাল ক্রাইসিস না, এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস। এটার ব্যাপারে যদি রেশনিংয়ের কোনো নির্দেশনা আসে এবং ক্ল্যারিফিকেশন সহ আসে, আমার মনে হয় দেশের মানুষ এটাকে ওয়েলকাম করবে। কিন্তু এটা সময় মতো আসা উচিত এবং ঘোষণা আসা উচিত। আমরা দেখেন যুদ্ধের আগেই দেখছি রমজানের শুরু থেকেই আমাদের বাসাগুলোতে গ্যাস থাকছে না। হ্যাঁ, আর এই যে তেলের দাম বাড়া, এটা তেলের দাম দেশে একদম ন্যাশনাল লেভেলে বাড়ার অনেক আগেই দেখা যায় ট্রান্সপোর্টেশন কস্টগুলো বেড়ে যায়, এটা কৃত্রিমভাবে বাড়িয়ে দেওয়া হয়। এটা সরাসরি ফল পরে হচ্ছে বাজারে। এই জিনিসগুলো অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে আসলে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে প্রপার মনিটরিং এবং মানুষকে ইনফর্ম করা। তাহলে মানুষ যখন জানবে যে ঠিক আছে, এমনও হতে পারে যে খুবই অড একটা টাইম, আমার বাসায় রাত 1টা থেকে 3টা এইটুকু সময় আমি গ্যাস পাবো এবং আমাকে ওই সময় কাজ করতে হবে, তাহলে মানুষ কাজকর্মগুলোকে শিফট করতে পারে। কিন্তু এটা যদি না জানিয়ে হয় তাহলে কিন্তু মানুষ প্ল্যান করতে পারে না। এখানে আরেকটা শঙ্কার বিষয় হচ্ছে ডোমেস্টিক লেভেলে গ্যাসের সংকটটার সরাসরি প্রভাব গিয়ে পড়ে ইলেকট্রিসিটির উপরে, যেটা আরেকটা সমস্যা। হ্যাঁ, মানে একই সোর্স থেকে আসছে দুইটা, একটা তো আরেকটাকে ব্যাকআপ দিতে পারবে না। তো এক্ষেত্রে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে ক্লিয়ার মেসেজ এবং সময় মতো আসা উচিত, তাহলে এটাকে জাতিগতভাবে মোকাবিলা করা খুব কঠিন কিছু হবে না। আচ্ছা, আর আপনি যে সমস্যা সমাধানের যে কথাগুলো আপনি শুনছিলেন, আমাদের মোশাররফ ভাইও যেটি বলছিলেন, এই বিষয়গুলোর সম্পর্কে আপনার মন্তব্য কি হবে? জি, এখন এগুলো তো উনি বাড়ানো অথবা এই যে বিষয়গুলো নিয়ে পার্সোনালি বলছেন, এগুলো আমাদের কাছে কিভাবে আসে আমরা একটু দেখতে চাই, তাই না? তো এগুলো ন্যাশনাল লেভেল থেকে লিডারদের কাছ থেকে পলিসি মেকারদের কাছ থেকে কিভাবে আমাদের কাছে আসছে আমরা তো এটা দেখতে চাই। এবং এটা কিভাবে, এটা তো একটা প্রেডিকশন থাকে যে এতদিন পর্যন্ত আমরা এভাবে পারবো, এরপরে আমরা এরকম করব। তখন বোঝা যায় যে যারা আসলে দায়িত্বে আছে তারা রিসোর্স নিয়ে দক্ষ এবং যোগ্য মানুষ, যাদের এই প্রেডিকশন করার ক্ষমতাটা আছে। তো আমরা সেটা দেখতে চাই এবং সেটার ভিত্তিতেই আসলে দেশের মানুষ সিদ্ধান্ত নেয়, তাই তো? জি, পরিস্থিতি মোকাবেলায় বিরোধী দলের সাজেশন কি থাকবে? জি, বিরোধী দলের পক্ষ থেকে তো আসলে ন্যাশনাল পলিসিটাতে একটা হয়ে গেলে সেখানে কিভাবে কন্ট্রিবিউট করা যায় সে ব্যাপারে আসতে পারে। আর আসলে ছায়া মন্ত্রিসভার যে কথাবার্তাগুলো হচ্ছিল সেগুলো হয়তো প্রথম অধিবেশনের পরে অ্যারেঞ্জ করা হবে। তো এখনও হয়তো আমরা ন্যাশনাল পলিসির জন্য অপেক্ষা করছি, যেখানে আমরা কন্ট্রিবিউট করার সুযোগ পাবো। জি, লোডশেডিং বাড়ার যে আশঙ্কা এবং সরকারের 11 দফা একটি নির্দেশনা এবং প্রধানমন্ত্রী নিজে আজকে তার অফিসে বিদ্যুতের ব্যবহার 50% তিনি কমিয়ে এনেছেন এবং তিনি একটা মেসেজ দিতে চাচ্ছেন সবাই যাতে এটা ফলো করে। সরকারি অফিসগুলোতে এর আগেও আমরা দেখেছিলাম যে এরকম একটা ইস্যুজ হয়েছিল এর আগের সরকারের সময়, তখন এই যে এরকম নির্দেশনা দেওয়া হয়েছিল, যদি এত ইলাবোরেটলি দেওয়া হয়নি, খুব সংক্ষেপে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল, যেই নির্দেশনা আসলে সরকারি অফিসগুলোই মানেনি। এবার আসলে সেটাকে টেক কেয়ার করা, মনিটর করার উপায় কি হবে? জি, দেখেন একটা স্বাভাবিক টেন্ডেন্সি হচ্ছে মানুষের, যে মানুষ শাসকের অনুসারী হয়।
দেখবেন শাসক যখন দুর্নীতিগ্রস্ত হয় মানুষের মধ্যে দুর্নীতির ব্যাপারে একটা একটা গ্রিন সিগন্যাল আসে। আবার যখন দেখবেন শাসক একটা বিষয়ে করা, শাসক একটা বিষয়ে একটা রুলস মেনটেন করছেন, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছেন, তখন মানুষ সেটাকে ফলো করে এবং বাংলাদেশের মানুষ এই সব ব্যাপারে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। আমার মনে হয় এই ফোর্সটাকে কাজে লাগানো উচিত এবং এই কথাগুলো বারবার বলা উচিত, মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। এখন তো জিনিসগুলো সহজ, সোশ্যাল মিডিয়া আছে, নিউজ মিডিয়াগুলো আছে, এগুলোর মাধ্যমে মানুষের কাছে এই মেসেজগুলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করা উচিত। এবং আপনি যেটা বলছিলেন এটা খুব ইম্পর্টেন্ট, যে সরকারি অফিসগুলোতে মনিটরিং করা। তো এখানে খুব সহজেই এটা করা যায়, প্রত্যেকটা অফিসেরই একটা যদি রিপোর্ট আসে এবং মানুষের সামনেও এটা চলে আসে, যেটা হয়েছে আপনি দেখেছেন যে ভূমি অফিসে, তাই না, ভূমি অফিসে যে মনিটরিংটা করা হয়েছে, এটা তো আমাদের জন্য একটা স্বস্তির খবর। কারণ এইসব জায়গায় গেলে আমরা কখনো লাঞ্চের আগে কাজ করতে পারি না, লাঞ্চের পরেও লোকজন থাকেন না। তো এই ছোট ছোট মেসেজগুলো আসলে মানুষকে স্বস্তি দেয়। আমরা এই জিনিসগুলো দেখতে চাই। জি, ধন্যবাদ। আলতাফ পারভেজের কাছে ফিরতে চাই। আপনি সংকটের ওই কথাগুলো বলছিলেন যে কি পরিমাণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার সাজেশন কি হবে? আসলে আমার মনে হয় ছোটখাটো দু একটা নির্দেশনা বা নজির স্থাপনে যথেষ্ট নয়। এটা একটা এত বড় একটা সংকট, এখন দুটো পদক্ষেপ খুব জরুরি এখনই। সেটা হলো সমস্ত সংসদের ভেতরকার এবং সংসদের বাইরের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা রাজনৈতিক বৈঠক আহ্বান করা, যে এই সংকট যদি এক সপ্তাহ বা এক মাস বা 2 মাস প্রলম্বিত হয় তাহলে কি করণীয়। রাজনৈতিক পরিষদ এই ধরনের সব দল মিলে একটা নির্দেশনার পরে একটা কারিগরি কমিটি করতে হবে সেক্টর ভিত্তিক, যে গ্যাসের ক্ষেত্রে আমরা কি করব, সার উৎপাদনের ক্ষেত্রে কি করব, বাসাবাড়িতে এলএনজি সংকটে কি করব, এরকম প্রেডিকশন ভিত্তিক পদক্ষেপের জন্য একটা কারিগরি কমিটি থাকতে হবে। অর্থাৎ একদিকে একটা সর্বদলীয় রাজনৈতিক বৈঠক, তার নির্দেশনার আলোকে একটা মানে পেশাজীবীদের বা দক্ষ বিশেষজ্ঞদের একটা কারিগরি কমিটি এবং তার নির্দেশনা সরকার অনুসরণ করবে। যেমন আমি ছোট ছোট বলতে পারি, এখনই তো প্রাইভেট গাড়ি অন্তত সপ্তাহে 2-3 দিন বন্ধ রাখা উচিত বাংলাদেশের। এখনই তো এসির ব্যবহার অন্তত 1 মাসের জন্য স্থগিত করা উচিত হাসপাতালগুলোর বাইরে, অন্য অন্য এসির ব্যবহার। এরকম ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রিক পদক্ষেপগুলো এবং ডলারের ব্যবহারে এখনই রেশনিং করা উচিত, যে মানে ডলারের পাওয়া এবং ব্যবহার দুটোতেই কিন্তু বাংলাদেশ সংকটে পড়তে যাচ্ছে। ফলে কোন খাতে কত ডলার ব্যয় করা যাবে তার একটা রেশনিং প্রয়োজন। পেট্রোল পাম্পগুলোতেও জ্বালানির এখনই রেশনিং প্রয়োজন, এবং এগুলো শুধু নির্দেশনা দিলে বাংলাদেশে কেউ মানবে না, এটা আইনি নজরদারিও প্রয়োজন এগুলোর ক্ষেত্রে। অর্থাৎ জ্বালানি এবং এই অন্যান্য বিষয়ে যেই সংকটগুলো আসছে ডলারের ক্ষেত্রে এখনই একটা দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু সেই পদক্ষেপটা হতে হবে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দিক নির্দেশনা অনুযায়ী একটা পেশাজীবীদের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সরকার সেগুলো বাস্তবায়ন করবে। জি, ধন্যবাদ আপনাকে। আবারও ফিরতে চাই মোশাররফ হোসেনের কাছে। 11 দফা নির্দেশনায় 10 নম্বরটিতে বলা আছে গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, যেটা নিয়ে আসলে আলোচনা করছিল। এই গাড়ির ব্যবহার সীমিত করার যে বিষয়টা, এইটার মনিটরিং কিভাবে হবে, অথবা এটার কার্যকারিতা কিভাবে হবে? মানে আমি মনে করলাম আমি করব না, কিন্তু আমি তো করব না এরকম মনে করব না, আমি মনে করবো আমারটাতেই করা উচিত, আমার গাড়িটা চালানো উচিত। এবং আজকে আপনি পেট্রোল পাম্পের অবস্থা যদি দেখেন, সবাই মিলে যে ফুল ট্যাঙ্কি করে করে তারা তেল নিচ্ছেন, এই অবস্থায় আপনি কিভাবে সীমিত না, করবেন? এই সংকট তো আছে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। বাংলাদেশে হলো কি, যদি যেটা আমরা গুজব বলি, গুজবে বাংলাদেশের মানুষ কিন্তু সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়, যার কারণে এই যে পেট্রোল পাম্পে ভিড় হবে এটাই স্বাভাবিক। আমার মনে হচ্ছে এই ধরনের প্যানিক সৃষ্টি না করে যদি আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে ভূমিকা পালন করি, তাহলে অনেকটা এটা সংকট সম্ভব। যেমন আপনি বলেছেন যে আমরা কিভাবে, আমরা ইদানিং দেখবেন যে একটা বিশেষ করে সারা বাংলাদেশে এই যে ব্যাটারি চালিত একটা যান, এটাকে কি বলে, অটো বলে, অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, এদের কিন্তু আপনি দেখবেন ব্যাপক ব্যবহার। এখন আমি জানি না এটা টোটাল মানে কত মেগাওয়াট এটার পিছনে খরচ হয়, এটা আমি জানি না, কিন্তু এই সংকট তো আগে ছিল না। শুধু ঢাকাতেই আছে 22 লাখ। হ্যাঁ, এটা ওরা বিশেষজ্ঞরা তো বলতে পারবে যে টোটাল কত মেগাওয়াট পার ডে এটা খরচ হয়। এখানে আমরা কিছুটা সাশ্রয় করতে পারি। আমার মনে হয় যে এই অফিস আদালতে আমরা যে ড্রেসের ব্যাপারে আমরা একটা নির্দেশনা দেওয়া যেতে পারে, কারণ এখন তো একটু শীতকাল আছে, তো যাতে এসি না চালিয়েও কিন্তু অফিস আদালত করা যেতে পারে। আদালতগুলিতে যে ড্রেসের ক্ষেত্রে কিছুটা আপনার নির্দেশনা দেওয়া যেত, এরকম কিছু কিছু ক্ষেত্রে দিয়ে আমাদের বিদ্যুতের সাশ্রয় করার ব্যবস্থা আমার মনে হয় গ্রহণ করতে হবে। আমার মানে এইভাবে সাশ্রয় করলে কি আমরা নেক্সট আমার মনে হয় খুব একটা এই যে সংকট আমরা আশা করি যে এই যুদ্ধ আশা করি যে বেশি দিন দীর্ঘায়িত হবে না।
আচ্ছা, এই যে মানুষ যে প্যানিক করছে এবং মার্জিয়া মমতাজও বলছিলেন যে মেসেজ ক্লিয়ার হওয়া দরকার মানুষের কাছে, এটা বার্তাটা clear আমি করা দরকার। মার্জিয়ার সাথে আমি সম্পূর্ণ একমত যে আমাদের একটা রাষ্ট্রের একটা স্পোকম্যান থাকা উচিত, যে কি অবস্থা আমাদের বর্তমান ক্রাইসিস, কি অবস্থা, আমরা কতটুকু এটা মোকাবেলা করতে পারবো, এই ধরনের একটা সরকারের দায়িত্বশীল জায়গা থেকে যদি এরকম একটা মেসেজ পাওয়া যায় তাহলে জনগণ নিশ্চয়ই একটা স্বস্তির মধ্যে থাকবে। জি, আরেকটা বিষয় সেটি হচ্ছে বিপিসি তারা বিকল্প হিসেবে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার উপর নির্ভরতা বাড়ানোর একটি সাজেশন দিয়েছে। আন্তর্জাতিক রুটে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হলে এই বিকল্পটা কি পর্যাপ্ত হবে? না, এখন আপনি দেখতে পাবেন এখানে তো একটা রুট তো কিন্তু খোলা আছে আপনার, যদি মোদি এখানে আপনার যেটা আপনার ভারত কিন্তু অধিকাংশ তৈলি ইম্পোর্ট করে আপনার এই থেকে, রাশিয়া থেকে। সুতরাং আমরা এইসব ধরনের বিকল্প চিন্তা আমাদের করতে হবে ক্রাইসিস মোকাবেলা করার জন্য। আর আপনি যেটা বললেন অনেক সময় আমরা জানি না সিঙ্গাপুরে কত মজুদ আছে, সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এগুলো হিসাব নিকাশ করে আপনার মার্জিয়া মমতাজ, একই প্রশ্ন যদি আপনাকে বলি যে বিকল্প যে চিন্তা করা হচ্ছে, এই বিকল্প চিন্তাটা কি পর্যাপ্ত হবে কিনা? জি, এটা আসলে খাতা কলমে বসে হিসাব করতে হবে আসলে। হ্যাঁ, এটা অথবা আমরা technical- বিকল্পে technical- যখন আবার যাই, আমাদের question। একটা চর্চা আছে, আমরা বিকল্পে যখন যাই তখন আমরা নীতির থেকে বেরিয়ে দুর্নীতির দিকে একটু বেশি চলে যাই, অথবা যখন দেখেন, ক্রাইসিস যে কোনো সিচুয়েশনে যখন জায়গায় আমরা এটা নতুন থাকে। কিছু করি। হ্যাঁ, যে কোনো সরকারি নির্দেশনার আড়ালে, ওই যে প্রদীপের নিচে যেরকম অন্ধকার থাকে, যে কোনো সরকারি নির্দেশনার আড়ালে আপনি কিছু সুযোগ সন্ধানী পাবেন যারা হচ্ছে ওখান থেকে মুনাফা তুলবে, তাই না? যে মুহূর্তে গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে দেখবেন যে সিলিন্ডারের দামও বেড়ে যাচ্ছে। যে মুহূর্তে গ্যাসের সংকট তৈরি হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে, এখনো সংকট তৈরি হয়ও নাই হয়তো। তো এইটাকে মনিটরিং এর জন্য আসলে একটা শক্তিশালী ব্যবস্থা দরকার, এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরে কিন্তু এক ধরনের একটা স্বাধীনতা বোধের মধ্যে আছে যে এখন তো আমরা যেটা চাই সেটা হবে। আপনি দেখেন যে ভাই যেই ব্যাটারি রিক্সাগুলোর কথা বলছিলেন, এগুলোকে বন্ধ করার বেশ কয়েকবার অ্যাটেম্প নেওয়া হয়েছে, রক্তারক্তি হয়ে গেছে। কিন্তু এগুলো বন্ধ হওয়া ছাড়া ঢাকার, দেখেন এদের পুরো যে চার্জটা হয় এটা ন্যাশনাল গ্রিড থেকে যাচ্ছে, এটা সরাসরি আমাদের জন্য একটা হুমকি। আর যানবাহন হিসেবে এটা প্রচণ্ড রিস্কি একটা জিনিস, এটা স্পিডের সাথে এর ওজনের কোনো কম্প্যাটিবিলিটি নাই, প্রতিদিন আপনি দেখবেন ক্যাজুয়ালিটি হচ্ছে। তো সেক্ষেত্রে এই ধরনের স্টেপগুলো তো আসলে খুবই জরুরি, এবং এটা আরও আগে দরকার ছিল। তো সরকারের যেহেতু মন্ত্রণালয়গুলোতে যারা কাজ করছেন, এক সপ্তাহের মতন কাজ হয়ে গেছে, একটু একটু করে ম্যাচিওর হচ্ছেন, এই সব জায়গায় একটু শক্ত হওয়া উচিত। এটা আমি বলবো যে এই ব্যাটারি রিক্সা হচ্ছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের গিফট, আমাদেরকে এটাকে ভুলতে হবে। এটা ছাড়া ঢাকার কোনো কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আসলে কোনোভাবেই। এই যে বিভিন্ন জায়গায় লেখা থাকে মেইন রোডে ওঠা নিষেধ, ওইটাকে ধাক্কা দিয়ে ফেলে ওর মেইন রোডে উঠে যাচ্ছে। এবং এদের সাথে কথা বলে দেখবেন দে আর ভেরি অ্যাডামেন্ট, এবং এদের পক্ষে একটা সুশীল সমাজে দাঁড়িয়ে যায় যে এরা তাহলে কি করবে, এর আগে কি করতো, 1.5 বছর আগে কি করতো, 2 বছর আগে কি করতো, তাই না? তো এরকম আসলে প্রত্যেকটা জায়গাতেই একটা হচ্ছে খাতা কলম নিয়েই আসলে হিসাব করা দরকার যে আমাদের সিস্টেম লস কতখানি হতে পারে, সেটার একটা প্রেডিকশন, এবং সেটাকে আমরা কিভাবে মিটিগেট করব। এবং এলাকা ভিত্তিক রেশনিং হতে পারে যে কতক্ষণ কারেন্ট থাকবে, কতক্ষণ কারেন্ট থাকবে না। অফিস আদালতগুলোতে যখন থেকে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাচ্ছে তখন থেকে নির্দেশনা, আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম টেলিভিশনে দেখাইতো যে 5টার পরে পাম্প চালাবেন, ইস্ত্রি করবেন রাত 11টার পরে, হ্যাঁ, এরকম নির্দেশনা থাকতো। তাহলে এই ধরনের জিনিসগুলো আসুক, এরপরে তো মনিটরিং এর ব্যাপার আসে, তাই না? আগে তো নির্দেশনা আসবে, একটা হচ্ছে নির্দেশনা, এরপর মনিটরিং, এবং এরপর হচ্ছে ফিডব্যাক। এই পুরো সিস্টেমটাকে ডেভেলপ করা উচিত খুব দ্রুত। জি, ব্যাটারি চালিত অটোরিকশার কথা বলছিলেন, মোশাররফ ভাইয়ের কাছে যদি যাই, এখন আপনারা সরকারে একটা জিনিস সবসময় ওই সময় বলা হতো যে রিক্সা যখন নেমে যাচ্ছে তখন সরকার অ্যাকশনে যেতে চায়, কিন্তু বেশ কয়েকবারই তারা ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকারের সময় খুবই ভয়ঙ্করভাবে ফিরে এসেছে, যে জন্য তারা এখন অলমোস্ট পারলে তারা হচ্ছে যে এক্সপ্রেসওয়েতে উঠে যাবে, এরকম একটা অবস্থা। তাদের এই যে যন্ত্রাংশ ইম্পোর্ট, এইটা বন্ধ করা যায় না? না, এটা এখন আপনি দেখবেন আমরা তো গভর্নমেন্ট শুধুমাত্র যাত্রা শুরু করেছি, এটা কিন্তু মার্জিয়া চমৎকার বলেছে যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের একটা গিফট। কারণ আপনি দেখবেন আগে এত সংখ্যা কিন্তু ছিল না, এখন এই অটো ছাড়া কিন্তু আপনার রাস্তা দেখতেই পারবেন। এবং তাদের স্পিড থেকে শুরু করে তাদের যে এই মানে রাস্তা দখলের যে প্রতিযোগিতা, এটা দিয়ে স্বাভাবিক যানবাহন চলাচল কিন্তু খুব, এখন এটা নিশ্চয়ই এটা জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। এই সরকারকে তো একদিকে যেমন জনগণ বা নাগরিকদের স্বার্থ দেখতে হয়, অন্যদিকে আবার একটা কর্মসংস্থানের বিষয় দেখতে হয়। এবং আপনি জানেন যে বিগত আন্দোলনটা হয়েছিল একটা কর্মসংস্থানের জন্য, কিন্তু ইউনূস সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যে কর্মসংস্থানের কোনো উদ্যোগ তারা গ্রহণ করেন নাই। তো সুতরাং বিএনপির জন্য তো যে চ্যালেঞ্জগুলি সবচেয়ে বেশি বার্নিং ইস্যু, তার মধ্যে অন্যতম হলো এটা কর্মসংস্থান বা এদেরকে কি ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং আমার মনে হয় যে এগুলো নিয়ে সকল রাজনৈতিক দলগুলির কিন্তু কিছু ঐক্যমত, আমার কিছু কিছু জায়গায় আমাদের যেতে হবে। তার অন্যতম হলো কিন্তু এই অটো। এখন বিএনপি ধরেন একটি স্টেপ নিল এই গভর্নমেন্ট,
যে আগামীকাল থেকে হয়তো অটো বন্ধ, কিন্তু আপনি দেখবেন যে এই সুশীল সমাজরা বিরাট নেমে যাবে যে এরা কোথায় যাবে, এদের কর্মসংস্থান নাই, ভাতে তো পাতিল উঠছে না, চূড়া জ্বলছে না। তো সুতরাং কিছু কিছু জায়গায় যদি আমরা জাতীয় ঐক্যমত আমরা পোষণ না করতে পারি, তাহলে এই সংকট কিন্তু সমাধান করা যায়। জি, আলতাফ পারভেজের কাছে ফিরি। আচ্ছা, জি, আমাদের একটা দুর্ভাগ্য কি, যখন কোনো জাতীয় সংকটে পড়ি, মনে করেন কৃচ্ছ্রতা সাধনের ব্যাপারে, জ্বালানি কৃচ্ছ্রতা সাধন করতে হবে, সরকারি দল এবং বিরোধী দল দুই দিক থেকে নজর পড়ছে গরিব মোটর রিক্সা চালকদের উপর, কিন্তু এসি বন্ধ, প্রাইভেট কার কমানো, এগুলো নিয়ে কিন্তু ওনারা কোনো সমাধান দেয়নি। আমার মনে হয় এই যে আমাদের চিন্তার ধরন, এটা সমস্যা আছে। সেটা হলো অটোরিকশা কেন এসেছে, এটা ইন্টারিমের সরকারেরও আমি বলবো অবদান তা নয়। 18 মাসে এই অটোরিকশা বাংলাদেশে নাজেল হয় নাই, কর্মসংস্থান নাই এবং পাবলিক ট্রান্সপোর্ট নাই। আমি এই যে চলাফেরা করব সকালে, আমার জন্য কি ঢাকায় যথেষ্ট পাবলিক ট্রান্সপোর্ট আছে? ফলে আমাকে অটোরিকশাতে উঠতে হবে। আবার যিনি অটোর চালক, তার জন্য কি কোনো কর্মসংস্থান করেছে কোনো সরকার? করেনি। আগামীতেও খুব তাড়াতাড়ি এটা হবে না। ফলে তারা নিজেরা এই উপায়, মানে রুটি রুজির এই উপায় অবলম্বন করে নিয়েছে, আর ঢাকার মানুষও এটা দ্বারা উপকৃত হচ্ছে। অটোরিকশাগুলো কি খালি আছে কোথাও? খালি কিন্তু নেই, কারণ জনগণের সামনে কোনো বিকল্প নেই। তাকে অফিসে যেতে হবে, স্কুলে যেতে হবে, হাসপাতালে যেতে হবে, অটোই তার ভরসা। এখন কৃচ্ছ্রতা সাধন করতে হবে বিদ্যুতের যে ব্যবহার অটোরিকশাগুলো করে, সেগুলা অন্য অন্য খাতে, মনে করেন এসিতে যে বিদ্যুৎ ব্যবহার হয় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে, তার এক ভাগও অটো চালকরা করে না। কিন্তু তার মানে কি, আমরা প্রথম নিয়ন্ত্রণ রেশন কোথায় করব? প্রথম নিয়ন্ত্রণটা তো উপর থেকে হতে হবে। এই যে আপনি যে কোনো বড় বাসার দিকে তাকিয়ে দেখুন, প্রতি ফ্ল্যাটে এসি আছে, তো সেইটাই তো নিয়ন্ত্রণ করতে হবে আগে, দরিদ্র রিক্সা চালকদের উপর কোপ মারার আগে। ফলে আমি বলবো এই ধরনের জাতীয় সংকটে চিন্তা ভাবনাগুলো হওয়া উচিত কম্প্রিহেন্সিভ। সেগুলো একটা সরকার এবং বিরোধী দল মিলে একটা জাতীয় কমিটি এবং বিশেষজ্ঞ কমিটিদের থেকে সিদ্ধান্তগুলো আসা উচিত। বিশেষজ্ঞরা সহজেই বলবে বিদ্যুতের বেশি অপচয় কোথায় হয়, জ্বালানির অপচয় কোথায় হয়। প্রাইভেট কার, আপনি একটু আগে বলছিলেন যে কিভাবে প্রাইভেট কার বন্ধ করব। পৃথিবীর অনেক দেশে সংকটের বাইরেও জোড়া নাম্বারের দিন, ইভেন নাম্বার একদিন গাড়ি চলে আর অড নাম্বার আরেক দিন চলে। ওরা একদিন অন্তর অন্তর একটা গাড়ি রাস্তায় নামায়। আমরা সেগুলো কিছু করিনি, কারণ ধনীরা কোনো ধরনের কৃচ্ছ্রতা সাধনে রাজি নেই। তাদের মনোযোগ হলো দরিদ্রকে কিভাবে বাঁধা যায়। ফলে আমাদের এই পুরনো দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গি মোটেই কাজও করবে না, সেটা কোনো সমস্যার সমাধানও হবে না। আজকে ঢাকায় যদি আগামীকাল সমস্ত অটো বন্ধ থাকে, বিদ্যুতের ব্যবহার 1-2% মাত্র সাশ্রয় হবে। আর আপনি যদি 10% এসি বন্ধ রাখেন, বিদ্যুতের ব্যবহার 20% সাশ্রয় হয়ে যাবে। তাহলে কোনটা করণীয়? ফলে এই ধরনের জাতীয় সংকটে আমি বলবো আমাদের মানে নজরটা হওয়া উচিত বাস্তবসম্মত। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। যেতে চাই বি এম মোশাররফ হোসেনের কাছে। সংসদে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা, এ নিয়ে আবার বিরোধী দলেরও বক্তব্য আছে। তারা বলছে যতক্ষণ না গণভোটের রায় অনুযায়ী পুরো সংস্কার বাস্তবায়ন না হয়, জুলাই সনদের ভিত্তিতে করা হলে জামায়াত আইনি ভিত্তি দেখে বিষয়টি বিবেচনা করবে। জামায়াতের নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকবে, আর জুলাই সনদ অনুযায়ী একজন স্পিকার ও দুজন ডেপুটি স্পিকার থাকবে। এর মধ্যে একজন সরকারি দল থেকে আরেকজন বিরোধী দল থেকে। বর্তমান সংবিধান অনুযায়ী সরকার ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে জামায়াত বিষয়টি বিবেচনা করে দেখবে, তবে সেজন্য সরকারের কাছ থেকে লিখিত প্রস্তাব পাওয়া জরুরি। তখন আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। তিনি জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। আপনাদের অবস্থান কি হবে? না, আমরা তো স্পষ্ট ভাষা বলেছি। আপনি দেখুন, জুলাই সনদের যেই ডকুমেন্টের উপর ভিত্তি করে জুলাই সনদটা প্রণয়ন, সেটা হলো আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফা। আপনি দেখবেন যে আমাদের 31 দফার থেকে অনেক কিছু নেওয়া হয়েছে রাষ্ট্র মেরামতের এই ঐক্যমত কমিশনের। সেখানে কিন্তু আমরা 31 দফায় স্পষ্ট ভাষায় বলেছি যে সংসদে দুজন ডেপুটি স্পিকার থাকবে, একজন সরকারি দল, একজন বিরোধী দলে। সুতরাং আপনাকে এই প্রস্তাবগুলো, যে কথাটা আবু তাহের সাহেব বলেছেন যে এগুলি বাস্তবায়ন করতে হলে তো আপনাদের সংসদে এগুলোতে অ্যামেন্ডমেন্ট বিল আনতে হবে। এখন আমাদের দেশটা চলছে যে বর্তমান সংবিধানের আওতায়। তো সুতরাং আপনাকে নতুন কোনো বিষয় যদি অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে অবশ্যই সংসদে বিল উত্থাপন করে অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো সুতরাং আমাদের দুইজন ডেপুটি স্পিকার আমরা নেব, এটা তো আমরা কমিটমেন্ট। সুতরাং সংসদ অধিবেশন 12 তারিখ বসছে। আমার মনে হয় যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের আমলে যে অর্ডিন্যান্সগুলি জারি করা হয়েছিল, সবগুলি ওই দিন উত্থাপিত হবে। সুতরাং এই সাথে আমরা যেগুলি আমাদের প্রয়োজনীয় সেই বিল উত্থাপন করে আমার মনে হয় ডেপুটি স্পিকার পদ সৃষ্টি করা যেতে পারে। এই ক্ষেত্রে সংকট আছে বলে আমি মনে করি না। একটি লিখিত প্রস্তাব চেয়েছে। লিখিত প্রস্তাব আমরা তো অলরেডি কমিটমেন্ট। আপনি 31 দফা যদি আপনি পড়েন, সেখানে আমাদের বলা আছে যে আমরা দুটো ডেপুটি স্পিকার আমরা করব।
এর চেয়ে আর লিখিত কমিটমেন্ট সরকার থেকে লিখিত আর কোনো প্রস্তাব পাঠানো হবে না আমরা তো বিরোধী দলের অস্বীকার কাছে। করছি। ইতিমধ্যে আমাদের দেখবেন আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী উনি কিন্তু ইতিমধ্যে বলেছে যে আমরা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার আমরা প্রত্যাশা করি, যার জন্য তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কাকে দেবেন সেই নাম আপনারা প্রস্তাব করেন। জি, মার্দিয়া মমতা।